Or left the scenario. Anybody there? I আমার কথা শোনা যাচ্ছে? Yes, sir. জি স্যার, শোনা যাচ্ছে স্যার। নেক্সট স্টেজে যাব, সেটা হচ্ছে হার্ট ফেলিওর। আচ্ছা, তো হার্ট ফেলিওর ইউজুয়ালি প্রেজেন্টস উইথ dyspnea and sometimes leg swelling or generalized swelling. Okay, dyspnea begins first, followed by leg swelling. So it means that dyspnea is a feature of left heart failure and leg swelling is a feature of right heart failure. So it is the common scenario that left heart failure occurs first, it is followed by right heart failure. Okay, so এই ধরনের একটা কমপ্লেইন নিয়ে আপনাদের কাছে থাকবে। আপনারা খেয়াল করেন যে আমরা যখন যাব তখন দেখেন কতগুলো জিনিস আমরা খেয়াল করছি। ডিসনিয়া worsens, বা আপনি বলবেন যে the shortness of breath is worse on exertion and lying down. There is no diurnal or seasonal variation or any relation with dust exposure. তাহলে দেখেন এই প্যারাগ্রাফটার কি কোনো সিগনিফিকেন্স আছে? কেউ একটু বলবেন কেন এত বড় বড় কথা আমি বলছি এখানে? অনেক জি ডেসক্রিপশন স্যার, টু হ্যাঁ না এক্সক্লুড দ্য স্যার হচ্ছে ডিফারেন্সিয়ালস লাইক স্যার ব্রঙ্কিয়াল অ্যাজমা, ফাইন দেন তারপর স্যার হচ্ছে স্যার অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি স্যার। ও সরি, অ্যাকিউট আচ্ছা না স্যার, মানে সিওপিডি স্যার। সিওপিডি এক্সক্লুড হচ্ছে না এখানে, খেয়াল করেন। সিওপিডি এক্সক্লুড হচ্ছে না এই জন্য যে সিওপিডি তে কোনো ভেরিয়েশন হয় না, সারা বছর একরকমই থাকে, হ্যাঁ সারাদিন একরকম থাকে। অ্যাজমা এক্সক্লুড হয়ে যাচ্ছে, দেখেন ডায়োনাল ও সিজনাল ভেরিয়েশন নাই, হ্যাঁ আর ডাস্ট এক্সপোজারে বাড়ে না। সো অ্যাজমা এক্সক্লুড হয়ে গেল। আর আরেকটা পয়েন্ট হচ্ছে দেখেন দেয়ার ইজ অর্থোপনিয়া, লাইন ডাউনে বাড়ে, এবং এক্সারশনাল ডিসনিয়া। সো এগুলো হচ্ছে হার্ট ফেলিওর ফিচার। হ্যাঁ হার্ট ফেলিওরের ডিসনিয়াটা হচ্ছে অর্থোপনিয়া, তারপরে এক্সারশনাল ডিসনিয়া, প্যারক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া, এগুলো হচ্ছে হার্ট ফেলিওর হয়। তো এখানে কিন্তু আমি বর্ণনাতে ঢুকিয়ে দিচ্ছি অলরেডি, দ্য ডিসনিয়া ইজ ওয়ার্স অন এক্সারশন এন্ড লাইং ডাউন and there is no diurnal or seasonal variation or any relationship with dust exposure. So আমি অ্যাজমা মোটামুটি বাড়ি করে দিলাম। She noticed swelling of both legs for 1 month without any pain. She cannot recall any puffiness of face or distension of abdomen. এটা এরকমও হতে পারতো যে she developed swelling of the whole body for 1 month, which was first noticed in legs, followed by in abdomen and finally in the face. এরকমও হইতে পারতো। হ্যাঁ একে ধরেন আমরা হিস্টোরি বানিয়েছি যে অনলি লেগস। তো এখানে খেয়াল করেন উইদাউট এনি পেইন এই কথাটা লিখেছে, এর অর্থ কি বুঝতে পারছেন? যে এখানে লেগ সোয়েলিং উইথ পেইন মানে হচ্ছে আপনার ডিভিটি বা সেলুলাইটিস এইসব জিনিসকে ইন্ডিকেট করে। সো লেগ সোয়েলিং উইদাউট পেইন মানেই হচ্ছে কি আপনাকে ধরে নিতে হবে যে জেনারেলাইজড ইডেমার কজগুলোর কোনো একটা ফ্যাক্টর আছে, এবং যেটা ইউজুয়ালি পা থেকে শুরু হয় সেটা হার্ট ফেলিওর হয়। আপনারা তো এটা জানেন যে ইডেমা দ্যাট বিগিনস ইন দ্য লেগস ইজ হার্ট ফেলিওর, দ্য ইডেমা দ্যাট বিগিনস ইন অ্যাবডোমেন ইজ হেপাটিক, and the edema that begins in the face is renal. এটা তো আপনারা জানেন মনে হয়, জানেন না? জানেন জি। She is diagnosed as a case of hypertension on irregular medication for 1 year. It is also very important. Hypertension is the most common cause of heart failure. She cannot recall any similar illness in her family members. She is a non-smoker. So এগুলো আমরা কনভেনশনালি যা যা করার লিখে দিচ্ছি। এক্সামিনেশনে দেখেন, on examination the patient looks dyspneic. সাধারণত আমরা এক্সামিনেশনে আপনারা যখন সাইলেন্ট ফিচার বলার সময়, কেস প্রেজেন্ট করার সময় এক্সামিনেশন বলেন, আপনারা ফার্স্ট লাইনটা কি বলেন? অন জেনারেল এক্সামিনেশন বলেন তো, ফার্স্ট লাইনটা কি বলেন? একটু বলেন কেউ, নাহিয়ান বলেন তো ফার্স্ট লাইনটা আপনারা কি বলেন জেনারেল এক্সামিনেশন বলে সাধারণত? Ill looking patient. আমি একটু যোগ করে দিই, আপনারা এটা বলেন অন জেনারেল এক্সামিনেশন দ্য পেশেন্ট ইজ ইল লুকিং, দ্য ডিকিউবিটাস ইজ অন চয়েস, এটা বলেন না? জি স্যার। জি। এতে আপনি কি ডায়াগনোসিস করতে পারেন ইল লুকিং আর অন চয়েস দিয়ে? কোনো ডায়াগনোসিস হয় না, কথাটা বলার দরকারই নেই কোনো। পেশেন্টের অথবা পেশেন্টের অ্যাপিয়ারেন্সে কোনো ডায়াগনস্টিক ক্লু থাকে, দ্যাট কেস আপনি সেটা বলতে পারেন। মনে করেন আপনি একটা থাইরোটক্সিকোসিসের পেশেন্ট দেখছেন, তখন আপনি বলতে পারেন যে on general examination the patient has bilateral exophthalmos and there is a goiter.
এভাবে বললেন, অথবা একটা ম্যালিগন্যান্সি পেশেন্ট দেখলে বললেন দ্য পেশেন্ট ইজ ক্যাটেকটিক। সো এইভাবে বলতে পারেন, কিন্তু ইল লুকিং, অন চয়েস, এগুলো আপনার কোনো কাজে আসছে না। এসব মানে সম্পূর্ণ ইউজলেস কথাবার্তা পরীক্ষায় বলার কোনো যুক্তিই নেই। এটা আপনি বহু বছর ধরে শিখে আসছেন। হ্যাঁ, এগুলো গেট স্মার্ট। ওকে, এইসব জিনিস মাথার মধ্যে রাখেন না। দেখেন এখানে আমরা কিন্তু ডিজনিক দিয়ে দিলাম, হার্ট ফেলিউর এটা খুব ইম্পর্টেন্ট। পালস ওয়াজ 120, ব্লাড প্রেশার ওয়াজ 100/60। এখানে পজিটিভ পয়েন্ট হচ্ছে পালসটা বেশি। ট্যাকিকার্ডিয়া, হার্ট ফেলিউর ইজ ওয়ান অফ দ্য ভেরি কমন কজেস অফ সাইনাস ট্যাকিকার্ডিয়া। There was no anemia, jaundice, cyanosis, slaving. Bedside urine examination was negative for glucose or protein. খেয়াল রাখবেন, যে কোনো ইডিমার পেশেন্ট হলে অবশ্যই বেডসাইড প্রোটিন দেখতে হবে। ঠিক আছে, এটা দেখতেই হবে। আপনাদের সব অ্যারেঞ্জ করে দেওয়া হবে লং কেসে, এটা মাস্ট, এটা দেখতেই হবে। কেন দেখতে হবে রে? কারণ স্যার হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমকে এক্সক্লুড করার জন্য স্যার। নেফ্রোটিক হোক, নেফ্রাইটিক হোক, মানে গ্লোমেরুলার ডিজিজ যেটা, হ্যাঁ, জি স্যার। রেনাল কজকে এক্সক্লুড করার জন্য, গ্লোমেরুলার ডিজিজকে এক্সক্লুড করার জন্য আমাকে দেখাতে হবে যে বেডসাইডে প্রোটিনিউরিয়া কোনো নাই। ওকে, ফাইন। Examination of cardiovascular system showed pulse 120 and regular, blood pressure 100/70, jugular venous pressure is not raised. Okay, fine. Apex beat was normal and located at left fifth intercostal space at 9 cm from midline. There was no thrill, palpable P2 parasitic. এটা একদম জাস্ট ওরকমই কার্ডিওভাস্কুলার ডিটেইল বলছি এই জন্য, বিকজ আমাদের ডায়াগনোসিসটা হচ্ছে হার্ট ফেলিউর। Examination of respiratory system showed normal shape, symmetrical movement, centrally placed trachea and resonant percussion note. এটা এখনো শেষ হয় নাই। ইম্পর্টেন্ট থিং হচ্ছে breath sound was vesicular, fine crepitations were audible in both sides, যেটাকে আমরা বলি bilateral basal crepitations। তো এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস আপনার এখানে পাওয়ার, হ্যাঁ, পেশেন্টকে হার্ট ফেলিউর বলার জন্য, যে bilateral basal crepitations আছে, সাথে bilateral leg edema আছে। সো এটা মোস্ট লাইকলি হার্ট ফেলিউর। এখন আপনি এই পেশেন্টটা যখন এইভাবে সবকিছু বলবেন, বাকি জিনিসগুলো নর্মাল থাকবে। আপনি ডায়াগনোসিস বললেন হার্ট ফেলিউর। এমন হতে পারে যে পরীক্ষায় আপনাকে যে কেসটা দেয়া হলো হিস্ট্রি পুরো হার্ট ফেলিউরের মতো, কিন্তু এক্সামিন করার পরে আপনি দেখলেন যে পেশেন্টের কোনো ক্রিপিটেশনস নাই। ঠিক আছে, কোনো ক্রিপিটেশনস নাই। তো ইভেন কখনো দেখলেন ইডেমাও নাই। তো সেক্ষেত্রে এক্সামিনার তো বলবে যে কি ব্যাপার, তোমার পেশেন্টের ক্রিপিটেশনস নাই, ইডেমা নাই, তুমি তাকে কেন হার্ট ফেলিউর বলছো? এটার অ্যান্সার আপনি কি করবেন? কেউ একজন একটু সুন্দর করে বলেন কি করবেন তখন। এমনিও এই পেশেন্টটাও খেয়াল করে দেখেন, এই পেশেন্টের কিন্তু জেভিপি রেজড না, তাই না? এটা তো হওয়া উচিত ছিল। জেভিপি রেজড না, লিভার পালপেবল না। সো এই পেশেন্টটা আপনি তাহলে এরকম যার কোনো ফাইন্ডিং পাচ্ছেন না, হিস্ট্রিটা হার্ট ফেলিউরের মতো, যখন ফাইন্ডিং আপনি পাচ্ছেন না, তখন আপনি হাউ উইল ইউ এক্সপ্লেইন, হাউ উইল ইউ ডিফেন্ড ইট? যখন এক্সামিনার আপনাকে ক্রস করবে যে তাহলে তুমি এটাকে কেন হার্ট ফেলিউর বলছো, তুমি যে পাচ্ছ স্যার না। কোয়েশ্চেনটা একটু আরেকবার বলবেন? ট্রাকিকার্ডিয়া মোস্ট লাইকলি পেশেন্টের লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর হয়েছে, রাইট হার্ট পর্যন্ত সেটা এক্সটেন্ড স্যার কোয়েশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল হচ্ছে, যদি এরকম আপনি পেশেন্টকে হিস্ট্রি থেকে হার্ট ফেলিউর ডায়াগনোসিস করেন, কিন্তু এক্সামিন করে সবগুলা সাইন পেলেন না বা কোনো সাইনই পেলেন না, তখন এক্সামিনার তো আপনাকে বলবে তুমি হার্ট ফেলিউর বলছো কিন্তু কোনো সাইন নাই, তাহলে তুমি কেন বলছো? আপনার উত্তর হবে স্যার আমি হিস্ট্রি থেকে বলছি। তখন বললো তোমার হার্ট ফেলিউর পেশেন্ট তো ক্রেবস থাকা উচিত ছিল, ইডেমা থাকা উচিত ছিল, জেবিবি থাকা উচিত ছিল, কিছুই তো নাই, এগুলো কেন? তাহলে তুমি কেন হার্ট ফেলিউর বলছো? এর উত্তরে আপনি কি জবাব দিবেন? আমি এটাই জানতে চাচ্ছি। ফর এক্সাম্পল আই এম দ্য এক্সামিনার, আমি আপনাকে প্রশ্ন করলাম যে আপনি বলছেন হার্ট ফেলিউর। অর্থোপেডিয়ার হিস্ট্রি দিতে পারে যে শুয়ে থাকে। আচ্ছা, আপনি আমাকে সিম্পলি বলেন পেশেন্টের ইডেমা, জেভিপি, ক্রেবস এগুলো নাই কেন তাহলে? স্যার কারণ স্যার পেশেন্ট স্যার যদি স্যার ডায়াবেটিক্স থেরাপিতে স্যার থাকে, রাইট হার্ট এখনো ভালো আছে। শুনেন, রাইট হার্ট ভালো আছে, তাহলে ক্রেবস নাই কেন? ক্রেবস তো রাইট হার্ট থেকে আসে না, লেফট হার্ট ফেলিউর। স্যার পেশেন্ট স্যার ডায়াবেটিক্স থেরাপি পাইলে স্যার এসব সিম্পটম থাকবে না স্যার। যে কোনো পেশেন্টেরই যদি কোনো সাইন না পান, সিমটম থেকে ডায়াগনোসিস করেন, তখন এক্সামিনারকে সোজা কথা বলবেন যে পেশেন্ট এখানে কয়েকদিন যাবত ভর্তি আছে, পেশেন্ট রিসিভ ট্রিটমেন্ট। হার্ট ফেলিউরের ক্ষেত্রে বলবেন পেশেন্ট ট্রিটমেন্ট পাচ্ছে স্যার, প্রবাবলি ডায়াবেটিক্স পাচ্ছে। সো এই মোমেন্টে স্যার যে সাইনগুলো ছিল সেই সাইনগুলো এখন পাওয়া যাচ্ছে না, একদম সোজা বাংলায় বলে দিবেন, ঠিক আছে? পেশেন্ট ইজ অন ট্রিটমেন্ট, সো দ্য
ক্লাসিক্যাল সাইন্স আর নট ডেমনস্ট্রেবল রাইট নাও। এটা বললে আপনার কনফিডেন্স দেখে আপনাকে পাস অবশ্যই করাবে, কোনো চিন্তার কিছু নেই। এটাই উত্তর। যে কোনো কেসের ক্ষেত্রে এটা প্রযোজ্য, নট অনলি হার্ট ফেলিওর। সো এই পেশেন্টের প্রফেশনাল ডায়াগনোসিস হচ্ছে হার্ট ফেলিওর। তাহলে আমার এই পেশেন্টের হার্ট ফেলিওরের পক্ষে যুক্তি কি কি ছিল? ওয়াই দিস ইজ হার্ট ফেলিওর? ডিসপোনিয়া, ওকে, তো আচ্ছা ডিজনিয়া, আপনারা না এই উচ্চারণটা সরি দিস ইজ ডিজনিয়া, দিস ডিজনিয়া আপনারা সাউথ ইন্ডিয়ান উচ্চারণ থেকে বেরোন। হ্যাঁ, দিস ইজ ডিজনিয়া। ওকে, পি শুড নট বি আটার্ড। ওয়ান ইজ ডিজনিয়া। সো ডিজনিয়া তো আপনার অ্যাজমাতেও থাকে, সিওপিডি তেও থাকে। ট্রাকিকার্ডিয়া। আচ্ছা, ডিজনিয়া উইথ ট্যাকিকার্ডিয়া। অ্যাজমা পেশেন্টকে বিটা অ্যাগনিস্ট দিয়ে ট্রিট করেন না, ওর তো ট্যাকিকার্ডিয়া এমনিই হবে। আর কোনো জিনিস? স্যার জি অ্যাজমা থাকলে, বলুন। স্যার অ্যাজমা থাকলে আরো কিছু এক্সট্রা সাইন থাকে। আচ্ছা, সেগুলা নাই, রাইট? তাহলে কি আছে সেটা স্যার বলুন। হার্ট ফেলিওরের ফেভারে স্যার এখানে আসছে স্যার হচ্ছে পেশেন্টের ডিজনিয়া আছে, অন স্যার হচ্ছে এক্সারশন, দেন হচ্ছে হ্যাঁ। লেগ বাইলেটারাল লেগ সোয়েলিং Good. আছে, দেন হচ্ছে দেয়ার ইজ বাইলেটারাল বেসাল ক্রিপিটেশন। গুড, ফ্যান্টাস্টিক। তাহলে পক্ষের যুক্তি হচ্ছে ডিজনিয়া, লেগ সোয়েলিং, ক্রেপিটেশনস। এন্ড ডিজনিয়াটার দুটো ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে অর্থোপনিয়া এবং আপনার এক্সারশনাল ডিজনিয়া। দ্যাট ইজ ওয়াই দিস ইজ হার্ট ফেলিওর। আর কি থাকলে ভালো হইতো যেটা নাই? জিভিভি রেস থাকলে ভালো হতো, টেন্ডার হেপাটোমেগালি থাকলে ভালো হইতো, যেগুলো আমাদের নাই। ঠিক আছে, ফাইন। আপনাদের এখান থেকে কোশ্চেন করতে পারে, ভাইভাতেও ধরে, রাইট হার্ট ফেলিওরের তিনটা সাইন কি, লেফট হার্ট ফেলিওরের তিনটা সাইন কি? আপনারা বলতে পারবেন কেউ? লেফট হার্ট ফেলিওরের সাইনগুলো কি আর রাইট হার্ট ফেলিওরের সাইনগুলো কি? স্যার লেফট হার্ট ফেলিওর সাইন হচ্ছে বাইলেটারাল বেসাল ক্রিপিটেশন, তারপর স্যার গ্যালোপ রিদম আর পালসাস অল্টারনান্স। খুবই চমৎকার, অসম্ভব ভালো হয়েছে। রাইট হার্টটা বলেন। স্যার রাইট হার্ট ফেলিওর হচ্ছে রাইট জিবিপি, তারপর টেন্ডার হেপাটোমেগালি আর স্যার ইডিমা থাকবে, লেগ সোয়েলিং। খুবই চমৎকার। Good. এবার লেফট হার্ট ফেলিওরের তিনটা কজ বলেন। স্যার লং Sir, স্ট্যান্ডিং হাইপারটেনশন, তারপর হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি, দেন হচ্ছে আচ্ছা অ্যাortic স্টেনোসিস, মাইট্রাল আচ্ছা রিগারগিটেশন। আচ্ছা, আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আপনারা বলেননি, সেটা বলতেই হবে। হ্যাঁ সিস্টেমিক হাইপারটেনশন, হ্যাঁ, দুই নাম্বারটা বলতে হবে। এক হচ্ছে হাইপারটেনশন, মায়োকার্ডিয়াল ইনফারকশন। ইয়েস, মায়োকার্ডিয়াল ইনফারকশন, এটা হচ্ছে দুই। হ্যাঁ, প্রথম হচ্ছে হাইপারটেনশন মানেই সিস্টেমিক হাইপারটেনশন। আপনারা কখনো ডায়াগনোসিস লেখেন সিস্টেমিক হাইপারটেনশন? লেখেন তো হাইপারটেনশন, তাই না? কখনো বলেন দিস পেশেন্ট ইজ সিস্টেমিক হাইপারটেনসিভ ফর 3 years অন ট্রিটমেন্ট? বলেন তো না, বলেন হাইপারটেনসিভ। সো ডায়াগনোস কজেস অফ লেফট হার্ট ফেলিউর আপনারা তিনটা বলেন, আমরা খুশি। একটা হচ্ছে হাইপারটেনশন, একটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফারকশন, আর একটা হচ্ছে এওরটিক ভালভুলার ডিজিজ। হ্যাঁ, অথবা লেফট সাইডেড ভালভুলার ডিজিজ। কেন, মাইট্রাল ভালভুলার ডিজিজও কিন্তু লেফট হার্ট ফেলিউর হতে পারে। মাইট্রাল রিগারজিটেশনে হয়, এওরটিক রিগারজিটেশনে হয়, এওরটিক স্টেনোসিসে হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে কমন কজ। রাইট হার্ট ফেলিউরের কমন কজ কি? Cor pulmonary ইয়েস, এন্ড নাম্বার 2 secondary to the left ventricular failure আর বলেন না। আর idiopathic pulmonary hypertension. ইডিওপ্যাথিক পালমোনারি হাইপারটেনশনটা কর পালমোনারির মধ্যে পড়ে। হ্যাঁ, এটা পালমোনারি ভেসেলের ডিজিজ। তো যাই হোক, চমৎকার বলছেন, খুব সুন্দর, ভালো বলেছেন। আচ্ছা, এখন এই পেশেন্টের হার্ট ফেলিউর, তাহলে আপনার এখন ডিডি কি বলবেন? এই পেশেন্টের কি কি ডিফারেন্সিয়াল? কোনো ডিফারেন্সিয়াল রাখবেন না? শ্বাসকষ্ট আছে? স্যার acute severe bronchial asthma, exacerbation of COPD, tension pneumothorax. আচ্ছা, আমাকে একটু বলেন তো, যে আপনার পেশেন্টের হিস্ট্রি হচ্ছে 6 মাস 1 বছর এরকম না? এরকম একটা লম্বা হিস্ট্রি। আপনি যে তিনটা ডায়াগনোসিস বললেন, এই তিনটা ডায়াগনোসিস দিয়ে কি এত মাস পেশেন্ট বসে থাকবে আপনার জন্য? টেনশন নিউমোথোরাক্স নিয়ে বসে থাকবে 6 মাস? পেশেন্ট তো মারাই যাবে এর মধ্যে ট্রিটমেন্ট না পেলে। তাহলে এমন কোন ডায়াগনোসিস বলেন যে ডায়াগনোসিসটা অনেক দিন ধরে আছে। অ্যাজমা বলতে পারিস। হ্যাঁ বলেন, অ্যাজমা। সিওপিডি। এইটা বলেন, সিওপিডি বলেন, কোনো সমস্যা নাই। আপনার যদি ইডেমা না থাকতো খুব ভালো, খুব আরো সহজ হতো। ইডেমা থাকায় একটু বলতে সমস্যা হচ্ছে। অ্যাজমাতে কখনো ইডেমা হয় না, সিওপিডিতে ইডেমা কোর পালমোনাল হয়ে হতে পারে। ঠিক আছে, তাহলে আপনি এটা ডিডি রাখেন, সিওপিডি উইথ কোর পালমোনাল, মনে থাকবে। ঠিক আছে, আপনার ডিডি কি? যদি ইডেমা থাকে ডিডি হচ্ছে সিওপিডি উইথ কোর পালমোনাল, আর যদি ইডেমা না থাকে তাহলে ডিডি হচ্ছে সিওপিডি। ওকে, বয়স যেহেতু বেশি,
আর বয়স কম হলে ডিডি কি হতো? অ্যাজমা। খুব সিম্পল। আমি এখানে দ্বিতীয় একটা দেখেছি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ উইথ কোর পালমোনাল। এটা চাইলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, আপনার ইচ্ছা, বিকজ এটা সাথে ভালোই মিলে। এখানেও ক্রেপস থাকে, এখানেও ইডেমা থাকে, এখানেও ডিজনিয়া থাকে। হ্যাঁ, তো এটাও কিন্তু একটা খুব স্ট্রং ডিডি। সিওপিডি উইথ কোর পালমোনাল যেরকম একটা স্ট্রং ডিডি, এটাও একটা খুব স্ট্রং ডিডি। যদি আপনার ক্রেপস ইডেমা একসাথে থাকে, ডায়াগনোসিস তো হার্ট ফেলিওর, বাট খুব স্ট্রং ডিডি হচ্ছে ইন্টারস্টিশিয়াল ডিজিজ, লাং ডিজিজ উইথ কোর পালমোনাল। আচ্ছা, বাই দা ওয়ে, আপনারা কি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ এই টার্মটার নামটা কি সাথে পরিচিত, নাকি এটা আমি নতুন কিছু বলছি? এই টার্মটা পড়েছেন না আপনারা? বলছিলাম স্যার আগে। অনেক আগে নাকি? না, অনেক আগে না না স্যার, স্যার, মানে পড়েছি স্যার। আচ্ছা, এটা আমি একটু সহজে বলে দিই। দিস ইজ ডিফিউজ ইনফ্লামেশন ফলোড বাই ফাইব্রোসিস অফ বোথ লাংস সিমেট্রিক্যালি। দুইটা লাঙ্গে একসাথে ইনফ্লামেশন হয় এবং ফাইব্রোসিস হয়। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে ইনফ্লামেশন না হয়, ডিরেক্টলি ফাইব্রোসিস হয়। তো ডিফারেন্ট কজেস আছে, যেরকম সবচেয়ে কমন কজ যেটাকে আমরা বলি নিউমোকনিওসিস, অকুপেশনাল লাইন ডিজিজেস, যেরকম কোল ওয়ার্কার্স নিউমোকনিওসিস, সিলিকোসিস, বাইসিনোসিস, হ্যাঁ, বার্ড ফ্যান্সিয়ার্স ডিজিজ। এগুলো হচ্ছে বিভিন্ন অকুপেশনাল এক্সপোজার টু ডিফারেন্ট ডাস্ট or different chemicals or different organic substance, এগুলোর কারণে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়ে লাংসে ফাইব্রোসিস হয়। এগুলো হচ্ছে কোরপাল বলি আমরা নিউমোকনিওসিস। এটা ওয়ান অফ দ্য ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজেস। এরপরে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ আছে। ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে সার্কোইডোসিস। এটা ইডিওপ্যাথিক, কেউ জানে না কজ। তারপর আরেকটা হচ্ছে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, আইপিএফ। এটার কজও জানা যায় নাই। Finally, interstitial lung disease can occur secondary to different rheumatological connective tissue diseases, যেরকম SLE, ankylosing spondylitis, rheumatoid arthritis, তারপরে হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোসিস। এই ধরনের ডিজিজগুলার অ্যাজ এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন কিন্তু লাং ফাইব্রোসিস হয়, যেটাকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। So all these are a spectrum of disorder which together we name interstitial lung disease, which include pneumoconiosis, sarcoidosis, idiopathic pulmonary fibrosis, and ILD due to rheumatological diseases or ILD in connective tissue diseases. So এই পেশেন্টগুলোর কিন্তু এরকম লং হিস্ট্রি থাকে, ভেরি লং হিস্ট্রি অফ ডিজনিয়া। এক্সামিন করলে তাদের সেম ক্রেপস পাওয়া যায় আর সাথে আপনার ইডেমা পাওয়া যায়। তো এই ক্রেপসটা কিন্তু নট ডিউ টু হার্ট ফেলিওর, এই ক্রেপসটা হচ্ছে লাং ফাইব্রোসিসের জন্য এই ক্রেপসটা হয়। তো বাট ক্লিনিক্যালি কিন্তু খুব সিমিলারিটি আছে। এরও ডিজনিয়া আছে, এরও ক্রেপস আছে, এরও ইডেমা আছে, যে জাস্ট লাইক হার্ট ফেলিওর পেশেন্ট। এই জন্য এটা আমি রাখতে চেয়েছি। ইটস এ ভেরি গুড থিং, রাখলে খারাপ হয় না। ঠিক আছে, সো এটা কেন সিওপিডি না বলেন তো? সিওপিডির পক্ষে যুক্তি হচ্ছে এটাই যে সিওপিডি উইথ কোর পালমোনাল হতে হবে, আবার তাহলে সিওপিডি হয়ে রাইট হার্ট ফেলিওর হতে হবে। এটার পক্ষে যুক্তি হচ্ছে সিওপিডি উইথ কোর পালমোনাল হচ্ছে পেশেন্টের ডিজনিয়ার সাথে ইডেমা আছে, এটা সিওপিডি উইথ কোর পালমোনালে থাকে, প্লাস পেশেন্টের একটা লং হিস্ট্রি অফ স্মোকিং আছে, তো সিওপিডি তে স্মোকিং এর হিস্ট্রি থাকে। তো দিস আর দ্য পয়েন্টস ইন দিস পার্টিকুলার পেশেন্ট যে তার এটা হতে পারে। বাট এগেইনস্ট অনেকগুলো পয়েন্ট দেখেন। সিওপিডি তে আপনি লাং অসকালটেট করলে কি এক্সপেক্ট করেন? vesicular with prolonged expiration. আর রংকাই। এই পেশেন্টের কি সেটা আছে? সেটা নাই। না স্যার। এটাই একটা ভেরি স্ট্রং পয়েন্ট এগেইনস্ট, এই পেশেন্টের কিন্তু লাং অসকালটেশনে সিওপিডির কোনো ফাইন্ডিং নাই। দ্যাট ইজ ওয়াই আমি এটাকে প্রফেশনাল ডায়াগনোসিস রাখি নাই। ঠিক আছে, নো রংকাই, নো ব্যারেল চেস্ট, নো ট্রাকিয়াল টাক, প্যালপেবল এপিক স্পিড। সিওপিডিতে ইউজুয়ালি ইনপ্যালপেবল এপিক স্পিড হয়। আপনার এত কিছু বলা দরকার নাই, আপনি জাস্ট যদি এতটুকু বলতে পারেন যে অসকালটেশন করে আমি সিওপিডির যে ফাইন্ডিং গুলো আছে, লাইক ভেসিকুলার ব্রেথ সাউন্ড উইথ প্রলংড এক্সপিরেশন এন্ড রংকাই, এগুলোর কিছুই আমি এই পেশেন্টের পাই নাই, সো আমি সিওপিডি কে রাখতে চাই না। ঠিক আছে, আচ্ছা, আইএলডি এর ফেভারে সেম আইএলডি উইথ কোর পালমোনাল, মানে আইএলডি সিওপিডি যেরকম কোর পালমোনাল হয়, আইএলডি তেও কোর পালমোনাল হয়। আচ্ছা, কোর পালমোনাল কি জিনিস কি আপনারা জানেন নাকি? এটা আগে বলেন তো, হোয়াট ইজ কোর পালমোনাল? হার্ট ফেল করে। ফেল করে মানে Hypertension with or without heart failure. এটাই কে করবো। হয় নাকি?
স্যার আমার কাছে মনে হচ্ছে মানে কোর পালমোনারি কি এটা স্যার যে হার্টের জন্য লাংস নষ্ট হয়ে যাওয়াটা? আচ্ছা, লাংসের জন্য হার্ট yes, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়েছে হার্টে কিন্তু ড্যামেজ হচ্ছে লাংস আলটিমেটলি, আচ্ছা, এটা একটু এরকম না কিছু স্যার কি লাংসের স্যার? জন্য ড্যামেজটা হার্ট আমি খুব সহজে আচ্ছা বলে লাংস দিচ্ছি। এটা হচ্ছে সহজে হচ্ছে যে আপনার রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ অর উইদাউট ফেলিউর, তারপরে ডিজিজে রাইট ভেন্ট্রিকুলার উপর একটা প্রেসার ওভারলোড হচ্ছে, যে কারণে রাইট ভেন্ট্রিকুলারটা হাইপারট্রফিড হয়ে যাচ্ছে। এটা যখন আর কুলাতে পারবে না, when it will cross the limit, the right ventricle will fail. So right ventricular hypertrophy and plus minus failure due to disease of the secondary to disease of the lung or pulmonary vessels, ঠিক আছে? তো ওই সোজা কথায় লাংয়ের ডিজিজ থেকে যদি রাইট ভেন্ট্রিকুলার ফেলিউর হয়, সেটা হচ্ছে কোর পালমোনাল। তো রাইট ভেন্ট্রিকুলার ফেলিউর হলে অবশ্যই ইডেমা হবে, সবচেয়ে কমনলি এটা পাওয়া যায়। দ্যাট ইজ ওয়াই যে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, এটা তো একটা লাংয়ের ডিফিউজ ডিজিজ, ফাইব্রোসিস, এখান থেকে এই আপনার কোর পালমোনাল হতে পারে, রাইট ভেন্ট্রিকুলার ফেলিউর হতে পারে এবং কোর পালমোনাল হতে পারে। এটাই হচ্ছে আপনার কোর পালমোনালের ব্যাপার স্যাপার, ঠিক আছে? এখানে আপনি রাইট ভেন্ট্রিকুলার ফেলিউর সবগুলো ফিচার পাবেন, কিন্তু রাইট ভেন্ট্রিকল নর্মাল, এটার কোনো নিজের ডিজিজ নেই। কোথায় ডিজিজ? ডিজিজ সামহায়ার এলস। সেটা থাকার কারণে রাইট ভেন্ট্রিকেলের কিছু বইয়ের উপরে নিষেধাজ্ঞা আছে, রাইট ভেন্ট্রিকেল থেকে বই, রাইট ভেন্ট্রিকেল এখন মানে আপনার কি বলছিলাম, সরি, ওই আপনার প্রেসার ওভারলোডের কারণে রাইট ভেন্ট্রিকলটা হাইপারট্রফি হয়ে যায় এবং আলটিমেটলি রাইট ভেন্ট্রিকলটা ফেল করে। সো দিস ইজ কল্ড কোর পালমোনাল। তো এই আইএলডিটা যেহেতু ডিফিউজ ফাইব্রোটিক ডিজিজ, এখানেও এই সেম কম্বিনেশন হতে পারে যে আইএলডির ফাইব্রোসিসের কারণে আপনার পালমোনারি ভেসেলের প্রেসার বাড়ে এবং পালমোনারি ভেসেলের প্রেসার বাড়লে it will ultimately cause a pressure overload over the right ventricle, leading to right ventricular pressure overload. এবং এই রাইট ভেন্ট্রিকুলার প্রেসার ওভারলোডটার কারণেই আপনার আলটিমেটলি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়ে যায়। পয়েন্টস এগেইনস্ট দেখা যাচ্ছে যে ইউজুয়ালি আইএলডি তে ক্লাবিং থাকে এবং একটা অকুপেশনাল এক্সপোজার থাকে। এই পেশেন্টের কোনো অকুপেশনাল সেরকম এক্সপোজার নাই এবং কোনো ক্লাবিং নাই, এই জন্য আমি এটা আইএলডি কে পরে রেখেছি, ঠিক আছে? এইভাবে আমাদের আলাদা করতে হবে। ওকে, সো আমরা এখন হার্ট ফেলিউর ডায়াগনোসিস করে ফেললাম। আপনি এই পেশেন্টকে কিভাবে আপনি কনফার্ম করবেন যে দিস ইজ হার্ট ফেলিউর, মানে কিভাবে আপনি কি কি ইনভেস্টিগেশন করতে চান? স্যার প্রথমেই স্যার একটা চেস্ট এক্সরে করব স্যার, আচ্ছা, তারপর দেন হচ্ছে স্যার একটা ইকোকার্ডিওগ্রাম করব আর হচ্ছে এনজিওগ্রাম ইসিজি স্যার করব স্যার, চেস্ট এক্সরে, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম স্যার। ইকো তো এনজিওগ্রাম করব। আচ্ছা, একটা বলছেন চেস্ট এক্সরে, একজন বলছেন ইসিজি, একজন বলছেন ইকো, একজন বলছেন এনজিওগ্রাম, তাই না? এখন কোনগুলা করব কোনগুলা করব না? সব করে স্যার হচ্ছে ফার্স্টে একটা এক্সরে করব, সাথে স্যার হচ্ছে ইসিজি এন্ড ইকোকার্ডিওগ্রাম স্যার। আচ্ছা, ফাইন, আমিও আপনার সাথে একমত, এই তিনটা টেস্ট করাই ভালো। সাথে একটা ব্লাড টেস্ট আমরা অনেক সময় করি, যদি ইকোকার্ডিওগ্রাম হার্ট ফেলিউর ডায়াগনোসিস করতে না পারে, তাহলে আমরা আসলে একটা ব্লাড টেস্ট করে ওই ডায়াগনোসিসটা করতে পারি। আমি এটা নিয়ে একটু ডিসকাশনে আসছি, এটা আপনাদের একটু বোঝা উচিত। সেটা হচ্ছে এক্সরেতে হার্ট ফেলিউর কনফার্ম করা যায় না, কিন্তু হার্ট ফেলিউরের মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায়। হ্যাঁ, হার্ট ফেলিউরে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় যে কিরকম, যে হার্টের সাইজটা বড় হয়ে যায়, পালমোনারি কার্ডিওমেগালি, yes, there is cardiomegaly, there is prominent pulmonary vessels, পালমোনারি টিউমার, yes, yes, তারপর হচ্ছে পালমোনারি ইডেমা, এগুলো থাকে। তো এগুলোতে একটা আইডিয়া করা যায়। বাট হার্ট ফেলিওর বাই ডেফিনিশন আপনাকে ইকোকার্ডিওগ্রামে প্রুফ করতে হবে যে হার্টের ইজেকশন ফ্র্যাকশন কম, লেস দেন 40% ইজেকশন ফ্র্যাকশন না হলে, কোনো কোনো বইয়ে বলে লেস দেন 50%, আপনারা 50 রাখেন, কোনো সমস্যা নাই, সংখ্যাটা মনে রাখা সহজ। সো ইজেকশন ফ্র্যাকশন লেস দেন 50% হলেই আপনি বলতে পারবেন হার্ট ফেলিওর। সো হার্ট ফেলিওর ডায়াগনোসিস করতে হলে কিন্তু আপনাকে ইকোকার্ডিওগ্রাম লাগছে। টু ডিফাইন হার্ট ফেলিওর, the ejection fraction in echocardiogram should be less than 50%. তো কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ক্লিনিক্যালি পেশেন্ট ডেফিনেটলি হার্ট ফেলিওর, ইকোকার্ডিওগ্রামে ইজেকশন ফ্র্যাকশন 50% এর বেশি। তাদেরকে তখন আমরা বলি হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন।
তাদের ক্ষেত্রে ডায়াগনোসিস করার জন্য আমরা একটা টেস্ট করি, সেটার নাম হচ্ছে সিরাম বিএনপি। ঠিক আছে, এটা আপনি চাইলে করতে পারেন। সো আপনি যদি বলেন যে 3টা টেস্ট আপনি কি করবেন, আমি বলবো এক্সরে চেস্ট, ইকোকার্ডিওগ্রাম, সিরাম বিএনপি। ইসিজি করবেন, হ্যাঁ ইসিজি আমি এখানে লিখি নাই, কিন্তু আপনারা স্টিল বলবেন আমি ইসিজি করব, বিকজ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কার্ডিয়াক টেস্ট, এবং পেশেন্টের যদি কোনো অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা অ্যারিথমিয়া থাকে ওই মোমেন্টে ধরা পড়ে যাবে। এই জন্য আমি ফার্স্টেই হার্ট ফেলিওর ইনভেস্টিগেশন বললে 4টা টেস্ট করতে বলি, চেস্ট এক্সরে, ইসিজি, ইকো, সিরাম বিএনপি। ঠিক আছে, এই সবগুলো মিলেই আমাদের ডায়াগনোসিস হবে হার্ট ফেলিওর। এখন আপনার কাছে পেশেন্ট হার্ট ফেলিওর নিয়ে আসছে, এই পেশেন্টটাকে আপনি কিভাবে ট্রিট করবেন একটু বলেন। হাউ টু ট্রিট ক্রনিক হার্ট ফেলিওর, কিভাবে ট্রিট করবেন। আর এই পেশেন্টটা যদি আপনার কাছে হঠাৎ করে অনেক বেশি শ্বাসকষ্ট নিয়ে আসে, তখন আপনি কি চিন্তা করবেন? স্যার হচ্ছে অ্যাকিউট লেফট অ্যাকিউট ভেন্ট্রিকুলার হার্ট ফেলিয়ার। ফেলিওর, অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর। সেই অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর আপনি কিভাবে ট্রিট করবেন এটা আমাকে একটু বলেন। স্যার propped up position first, হুম, then হুম, high flow oxygen, diuretics দিব, তারপর স্যার গ্লিসারিন ট্রাইনাইট্রেট। আচ্ছা, ভালো বলেছেন, খুবই ভালো বলেছেন। অবশ্যই আর যদি কোনো কজ খুঁজে পাওয়া যায়, যেমন অ্যাকিউট এমআই বা হাইপারটেনশন থাকে, সেটা ট্রিট করব। The very important thing is acute LVF is an emergency condition. Patient must be admitted in the hospital, preferably in CCU. Okay, এখানেও সেম, preferably in CCU। তারপরে সেম কথাবার্তা, বেড রেস্ট ইন প্রপড আপ পজিশন, হাই ফ্লো অক্সিজেন এবং ইন্ট্রাভেনাস লুপ ডায়োটিক্স অর্থাৎ ইন্ট্রাভেনাস ফুসেমাইড। এই হলো ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। কাউকে কাউকে আপনি ইন্ট্রাভেনাস গ্লিসারাইল ট্রাইনাইট্রেটও দিতে পারেন। দিস ইজ দ্য ট্রিটমেন্ট অফ অ্যাকিউট হার্ট ফেলিওর। এখন অ্যাকিউট হার্ট ফেলিওর ভালো হয়ে গেছে, পেশেন্ট নাও হ্যাজ নো সিভিয়ার সিমটম, এই কন্ডিশনটাকে আমরা বলি ক্রনিক হার্ট ফেলিওর। সো ক্রনিক হার্ট ফেলিওরে আমরা সাধারণত কিভাবে ট্রিটমেন্ট করি সেটা একটু বলেন। স্যার ফ্লুইড স্যার এন্ড সল্ট রেস্ট্রিকশন করব, গুড, ভেরি তারপর গুড। হচ্ছে ডায়োটিক্স দিব, তারপর হচ্ছে এসি ইনহিবিটর দিব, বিটা ব্লকার দিব, স্পাইরোলেকটন দিব, আর হচ্ছে ডিগক্সিন দিব। চমৎকার বলেছেন, চমৎকার বলেছেন। আমরা সাধারণত পেশেন্টকে একদম ফার্স্ট অ্যাডভাইস হচ্ছে রেস্ট্রিকশন অফ সল্ট অ্যান্ড ফ্লুইড। ঠিক আছে, তো সল্ট রেস্ট্রিকশন মানে কি আর ফ্লুইড রেস্ট্রিকশন মানে কি, এর অর্থ কি আমাকে বুঝাই দেন। হোয়াট ইজ ফ্লুইড রেস্ট্রিকশন? কাঁচা লবণ খাবে না স্যার। না, ফ্লুইডটা বলেন, ফ্লুইড, সেটা সল্টেডটা বলেছেন। কাঁচা লবণ শব্দটার অর্থ তো বুঝলাম না, পাকা লবণ আছে নাকি দুনিয়াতে? স্যার কাঁচা লবণ টেবিল আছে? সল্ট এর কি খাবে পাতের না স্যার? লবণ টেবিল খাবে না সল্ট স্যার, পাতের রেস্ট্রিকশন লবণ স্যার খাবে না। হচ্ছে করতে হবে। পাতের লবণ খাবে না, সেটাই, এক্সট্রা লবণ খাবে না, অতিরিক্ত লবণ খাবে না। আর ফ্লুইড রেস্ট্রিকশন মানে কি? স্যার একটা নির্দিষ্ট পরিমাণ ফ্লুইডটাকে বডিতে মানে যাতে ইন্ডিকেট করে ফ্লুইড দেওয়া হবে থাকে। যে পরিমাণ। জি জি, আমি আপনাদের বাংলা বুঝতে পারছি। ফ্লুইড রেস্ট্রিকশন শব্দের বঙ্গানুবাদ করলে ওটাই দাঁড়ায়, বাট নির্দিষ্ট মানে কি এটা বোঝান। স্যার হচ্ছে যতটুকু ডায়োটিক্স এক্সপ্রেশন তার স্যার সাথে স্যার হচ্ছে 500 ইউরিন ml 5 স্যার। থেকে আউটপুট 500 ml অ্যাড তার করব। সাথে 500 ml অফ ওয়াটার দিবেন। রাইট, প্রিভিয়াস ডে আউটপুট প্লাস 500 ml, এটা মনে রাখবেন, শব্দটা এভাবে বলবেন, প্রিভিয়াস ডে ইউরিনারি আউটপুট প্লাস 500 ml। গুড, ভালোই বলছেন। আর ড্রাগ আমরা সাধারণত 2টা ড্রাগ আমরা ফার্স্টে দেই, যে ডায়োটিক্স আর এসি ইনহিবিটর। তারপরে ধীরে ধীরে উই অ্যাড বিটা ব্লকার, এবং বিটা ব্লকারের মনে রাখতে হবে এই শব্দটা ইউজ করতে হয়, স্লো এসকেলেটিং ডোজ, আস্তে আস্তে ডোজ বাড়াতে হয়, ভেরি স্লো লো ডোজ থেকে শুরু করে আস্তে আস্তে বাড়াতে হয়। এরপর আমরা বিটা ব্লকার দেই, আমরা স্পাইরোলেকটন দিই। সো কোন বিটা ব্লকারটা সাধারণত হার্ট ফেলিওরে ইউজ করা হয় এটা একটু জিজ্ঞেস করতে পারে, কোন বিটা ব্লকার? আপনারা কি জানেন কোন হুইচ বিটা ব্লকার ইজ প্রেফার্ড ইন হার্ট ফেলিওর? স্যার কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকার, জি জি, অবশ্যই কার্ডিও সিলেক্টিভ প্রোনাল ইউজ করা স্যার হয়। এটেনোডল। ইসোপ্রোলোল, হ্যাঁ, কি পরল বললেন? আসলে বিসোপ্রোল ইউজ করা পসিবল, দেয়া যায়। প্রেফার্ড হচ্ছে এটেনোডল ও কার্ভেডিল। প্রেফার্ড, হ্যাঁ কার্ভেটিল। ঠিক আছে, ফাইন। আমরা সব করে ফেলছি। ইয়ে লুপ ডায়োটিক্স, বিটা ব্লকার, অ্যান্ডোস্টেরন, কোনটা করি? ডিগক্সি। আচ্ছা,
কমপ্লিকেশনস গুলো জেনে নিন। হার্ট ফেলিওর, অ্যাকিউট হার্ট ফেলিওর হতে পারে। ওখান থেকে অ্যাকিউট হার্ট ফেলিওর মানেই লাংসে পানি জমে যাওয়া, অর্থাৎ পালমোনারি ইডেমা, এবং ওখান থেকে টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর হয়। অ্যাকিউট হার্ট ফেলিওর থেকে অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে, কার্ডিওজেনিক শক হতে পারে, এবং ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। এগুলা শেষ আমাদের বলা ডায়াবেটিস। আচ্ছা শোনেন, 1টা বাজে, তো ওদেরকে এমন ছেড়ে দিই, ওদের তো মাথা ঘুরাচ্ছে। আরে আপনার মাথা ঘুরাচ্ছে না রে? জি স্যার। না স্যার, এটা আগে পড়ায় না। আমি আরো না ক্লাস স্যার, নিব, ঘোরাচ্ছে না স্যার। আমি তো আরো ক্লাস স্যার নিব। আজকে আরেকটা টপিক পড়াই দেন। ডায়াবেটিসটা পড়াই দিই। জি স্যার। হ্যাঁ, ওরা থাকতে যাচ্ছে না। শোনেন, কন্টিনিউয়াস যখন আপনি একটা মানুষের মাথায় ঢুকাতে থাকবেন, তখন কিন্তু এটা প্রবলেম। হ্যাঁ, একটু পরে আর কিছু ঢুকে নাই, পরে দেয়াল দেয়াল চলে আসে। বুঝছেন, এটা কষ্টকর। সো ডায়াবেটিস এর পেশেন্টস, আই ডায়াবেটিস দিয়েন লং কেসে, বুঝছেন, ডায়াবেটিস দিয়েন, ডায়াবেটিস ইজি পারা যাবে। এক্সেসিভ মিকচুরেশন ফর 1 মান্থ, এক্সেসিভ থার্স্ট ফর 1 মান্থ, ওয়েট লস ফর 1 মান্থ, মানে একটা শর্ট হিস্ট্রি থাকছে 1 মান্থের, যে পলিউরিয়া, তারপর হচ্ছে পলিডিপসিয়া আর ওয়েট লস, এরকম একটা হিস্ট্রি আপনারা বানায় দিয়ে দিবেন পেশেন্টকে। এগুলা সব কথা। দেখেন, দেয়ার ইজ এন ইনক্রিজ ইন বোথ দ্য ফ্রিকোয়েন্সি অ্যান্ড অ্যামাউন্ট অফ ভয়েডিং। এই কথাটা খেয়াল করেছেন? বোথ দ্য ফ্রিকোয়েন্সি অ্যান্ড অ্যামাউন্ট অফ ভয়েডিং, ইয়েস স্যার। এই কথাটার অর্থ কি বাংলায়? স্যার ইউরিনের অ্যামাউন্টও বেশি থাকবে, আবার বারবার বাথরুমও জি। যাওয়া লাগবে। যদি অ্যামাউন্টটা বেশি না থাকতো আর বারবার যেত, কিন্তু অ্যামাউন্টটা বেশি না থেকে স্মল থাকতো, তাহলে কি বলতাম আমরা তখন সেটাকে? স্যার UTI? বিনান এনলার্জমেন্ট। তখন সেটাকে, জিনিসটাকে বলতাম ফ্রিকোয়েন্সি অফ ইউরিন। আর এটা ইউজুয়ালি হয় হচ্ছে ইউটিআই তে অথবা বিইপি তে, ঠিক আছে? তারপরে দেখেন, আমরা এবারে ডিনাই করে দিয়েছি, শি ডিনাইজ এনি ফিভার, ডিজিউরিয়া অর লোয়ার অ্যাবডোমিনাল পেইন। তার মানে এই যে বেশি বেশি যাচ্ছে, এটা ডায়াবেটিসের জন্যই যাচ্ছে, কারণ পরিমাণ কমে নাই, আর সাথে ইউটিআই এর যে অন্যান্য ফিচার যেমন ফিভার, ডিজিউরিয়া, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, এগুলো কিছু নাই। বুঝতে পারছেন? তাহলে এটা ডায়াবেটিসই, এটা ইউটিআই না। এটা আমরা হিস্ট্রির মাধ্যমে বলে দিলাম। This is accompanied with excessive thirst. She also complains of weight loss with increased appetite for the same duration. There was no neck swelling, excessive sweating or palpitation. এটার ব্যাপারটা কেন? এই কথাগুলো কেন? থাইরয়েড, থাইরয়েড, হাইপোথাইরয়েড। Yes, পেশেন্টের শুধুমাত্র পলিউরিয়াই না, আরেকটা সিমটম ছিল ওয়েট লস, এবং পরে আমরা এখানে জানতে পারলাম ওয়েট লসের সাথে অ্যাপিটাইট ইনক্রিজ করেছে। ওয়েট লস উইথ ইনক্রিজড অ্যাপাটাইটের কজ কয়টা? 2টা, জি স্যার। ডায়াবেটিস আর Hyperthyroidism? আমি এখান থেকে যখন বলে দিলাম নো নেক সোয়েলিং, নো এক্সেসিভ সোয়েটিং এন্ড নো প্যালপিটেশন, তাহলে হাইপারথাইরয়েডিজমটা বাদ হয়ে গেল। এখন তাহলে আমার সব মনোযোগ থাকবে ডায়াবেটিসের দিকে। তো আপনার হিস্ট্রি বানাতে হবে সেভাবে যে যেন হিস্ট্রির মাধ্যমেই আপনার ডিডি সব এক্সক্লুড হয়ে যায়। তাহলে দেখেন, আমার সিমটম ছিল 2টা, একটা হচ্ছে ঘন ঘন পেশাব হওয়া বা বেশি বেশি পেশাব হওয়া, আর একটা ছিল হচ্ছে ওয়েট লস। বেশি বেশি পেশাব হওয়ার ডিডি ছিল হচ্ছে গিয়ে ইউটিআই, আমি ওইটা দূর করে দিলাম, এটা জানিয়ে দিয়ে যে আমার অ্যামাউন্ট কমে নাই এবং আমার সাথে কোনো ডিজিউরিয়া নাই, আমার কোনো ফিভার নাই। ওয়েট লসের সাথে ডিডি ছিল হচ্ছে হাইপারথাইরয়েডিজম, এটার ডিডিও হাইপারথাইরয়েডিজমকে আমি বের করে দিলাম, এটা বলে যে পেশেন্টের কোনো সোয়েটিংও বাড়ে নাই, পেশেন্টের কোনো প্যালপিটেশন নাই, পেশেন্টের স্লিপ নর্মাল। এইভাবে কিন্তু আমাদের ডিডি গুলোকে এক্সক্লুড করে দিতে হয়। Her mother and 2 elder siblings are diagnosed cases of diabetes এবং strong family history of diabetes। আর কি লাগে? On general examination, the patient was undernourished with mild anemia। এখানে আন্ডারনারিশড কিন্তু ডায়াগনোসিসে হেল্প করবে, কারণ ডায়াবেটিস পেশেন্টদের ওয়েট লস হয়, তারা একটু আন্ডারনারিশ থাকে। Also was 90, blood pressure okay 110/70, এত ইম্পর্টেন্ট না। There was no anemia, edema, clubbing, okay fine, neck swelling, skin change। এখানে দেখেন, খুবই খুবই ইম্পর্টেন্ট, বেডসাইড ইউরিন এক্সামিনেশন রিভিলড গ্লাইকোসুরিয়া উইদাউট প্রোটিনিউরিয়া। এই শব্দটার অর্থ কি? গ্লাইকোসুরিয়া উইদাউট প্রোটিনিউরিয়া। ইউরিনে গ্লুকোজ থাকবে, প্রোটিন থাকবে না। স্যার নেফ্রোটিক সিনড্রোমে তো প্রোটিনিউরিয়া থাকে, ওইটা এক্সক্লুড করার জন্য। এটার অর্থ হচ্ছে, শোনেন, আপনি শুধুমাত্র বঙ্গানুবাদ করেন না, একটু ব্যাখ্যা দিয়েন আর কি। যেটার অর্থ হচ্ছে যে, শোনেন, ডায়াবেটিস পেশেন্টদেরও কিন্তু অবশ্যই বেডসাইড ইউরিন করতে হবে। এটা দিয়ে বোঝা যাচ্ছে পেশেন্টের ডায়াবেটিস আছে, গ্লাইকোসুরিয়া, কিন্তু এখনো কিডনি ইনভলভমেন্ট,
সমস্যা এখনো হয়নি, কারণ প্রোটিনিউরিয়া নাই। ঠিক আছে, এটা দিয়ে এখন এটা বোঝা যাচ্ছে। ডায়াগনোসিস হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। এক্সামিনেশন অফ দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম শোড নর্মাল এপিক্স বিট, ওগুলি সব নর্মাল থাকবে, এগুলো সব নর্মাল করে লিখে দিবেন। দেখেন এখানে কোনো অ্যাবনর্মাল কিচ্ছু নাই, কোথাও কিছু নাই। একদম লাস্টে গিয়ে দেখেন however ophthalmoscopy was not done, এই কথাটা কি আগে কোনো বলেছি আমি? খেয়াল করে দেখেন তো, বলিনি। এখানে কেন বলছি? আগে নার্ভাস সিস্টেম তো ওই কারণ স্যার Diabetic ডায়াবেটিক ডায়াবেটিক রেটিনোপ্যাথি আমি যদি এটা করতাম তাহলে আমি ডায়াবেটিক রেটিনোপ্যাথি পেতেও পারতাম, সেটাতে আমার ডায়াগনোসিসটা আরো স্ট্রং হতো, কিন্তু এটা আমি করিনি। কেন করিনি? এই কেন করেননি বলেন? কারণ স্যার তখন তো স্যার অপথ্যালমোস্কোপ আমার কাছে নাই স্যার। আপনি বলবেন স্যার আমি পারি না এই জন্য করিনি, আমি পারি না এই জন্য আমি করিনি। এখন বলে তুমি পারো না কেন? বলে স্যার আমাদের এটা শেখানো হয়নি। পাশে আমি দাঁড়ায় থেকে বলবো স্যার, আমি বলবো যে আন্ডার গ্রেডে অপথ্যালমোস্কোপি শেখানোর কোনো ব্যাপার স্যাপার নাই, একদম সোজা বলে দিব। ঠিক আছে, আর আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কেন করেননি, বলবো স্যার আমরা তো অপথ্যালমোস্কোপি শেখানো হয় নাই কখনো। আমি বলে দিব হ্যাঁ শেখানো হয়নি কনফিডেন্টলি, আন্ডার গ্রেডে শেখার কথা না। বুঝতে পারছেন? কিন্তু আপনি যে এই ইনফরমেশনটা জানেন যে অপথ্যালমোস্কোপি করলে আপনি ডায়াবেটিক রেটিনোপ্যাথি পাইতেন, এইটুক জানেন এবং ভবিষ্যতে আপনি এটা শিখবেন, এটা অর্থই হচ্ছে যে আপনি ইন্টার্নশিপে গিয়ে এটা শিখবেন এবং এই তথ্যটা আপনার কাছে আছে, রেটিনোপ্যাথি বলে একটা জিনিস হয়। এটাই আপনার পরীক্ষা পাশের জন্য এনাফ। হ্যাঁ, স্যার আপনি এইটা বললে নিউরোপ্যাথি নেফ্রোপ্যাথি এই কথাগুলো আসবে না? আচ্ছা, নিউরোপ্যাথি নেফ্রোপ্যাথি আসবে যদি আপনি যখন এক্সামিনেশন করবেন তখন যদি আপনি অ্যাঙ্কেল চার্টটা অ্যাবসেন্ট পান, অথবা পায়ের নিচের দিকে পায়ের ফুটের মধ্যে সেন্সরি লস পান, তাহলে আপনার ডায়াগনোসিস হবে ডায়াবেটিস মেলাইটাস উইথ নিউরোপ্যাথি। ঠিক আছে, তখন ডায়াগনোসিস চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? আর নিউরোপ্যাথি পারবেন না বলতে, নেফ্রোপ্যাথি বলতে পারবেন না। ডায়াবেটিসে কি ধরনের নিউরোপ্যাথি হয়? উত্তর হচ্ছে ডায়াবেটিসে সেন্সরি পলিনিউরোপ্যাথি হয়। ডায়াবেটিসে কি ধরনের নেফ্রোপ্যাথি হয়? উত্তর বলবেন যে ডায়াবেটিসে অ্যাকিউট কিডনি ইনজুরি হয় না, ডায়াবেটিসে হলে ক্রনিক কিডনি ডিজিজ হয়। এরকম দু একটা কথা, এগুলো বলতে পারবেন না? এগুলো তো আর কঠিন না, সহজ সহজ কথা। সো ডায়াগনোসিস ডায়াবেটিস। ডিডি কি? ডিডি কি? হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজম আর ইউটিআই। হ্যাঁ, এবং আলাদা খুব ইজিলি করতে পারবেন। ডায়াবেটিসের পক্ষে সব যুক্তি আছে, পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, ওয়েট লস, ফ্যামিলি হিস্ট্রি এন্ড টাইপটা বলবো না ওখানে? টাইপ, হ্যাঁ বলতে পারেন, যদি জিজ্ঞেস করে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস বলতে পারেন, হ্যাঁ কোনো সমস্যা নাই। টাইপ বলা খুব ম্যান্ডেটরি না, এটা যে বয়স বেশি এটা টাইপ 1 না, এটা খুব ইজিলি বোঝা যায়। তাও আপনি বললে কেউ মাইন্ড করবে না। ডিডি হচ্ছে ইউটিআই আর হাইপারথাইরয়েডিজম। ইউটিআই কেন না? ইউটিআই এর পজিটিভ পয়েন্ট হচ্ছে এক্সেসিভ মিকচুরেশন, বারবার বাথরুমে যায়। আর নেগেটিভ পয়েন্ট হচ্ছে ভলিউম অফ ইচ ভয়েড ইজ নট স্মল, দেয়ার ইজ নো ডিসিউরিয়া, নো সুপারফিউজ পেইন অর টেন্ডারনেস, and there is no fever. আর পয়েন্টস ইন ফেভার অফ থাইরয়েডোক্সিকোসিস সেম, ওয়েট লস উইথ ইনক্রিজড অ্যাপেটাইট। তাহলে থাইরয়েডোক্সিকোসিসের বিরুদ্ধে কি যুক্তি? অন্যান্য ফিচার, ইনসমনিয়া, প্যালপিটেশন, সোয়েটিং, এগুলো কিন্তু কিছু নাই। দেখেন নো সোয়েটিং, নো প্যালপিটেশন, নর্মাল স্কিনে আপনার ওই যেখানে হাইপারথাইরয়েডিজমে ইউজুয়ালি ময়েস্ট ওয়ার্ম স্কিন থাকে এরকম নাই। নো ট্যাকিকার্ডিয়া, নো ট্রেমর, নো গয়টার, সবকিছু মিলায় এগুলো থাইরয়েডোক্সিকোসিসের বিরুদ্ধে। ঠিক আছে, এখন হাউ উইল ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস? ডায়াবেটিস কিভাবে ডায়াগনোসিস কনফার্ম করবেন বলেন? কি কি টেস্ট করবেন? স্যার ওজিটিটি করব স্যার। র্যান্ডম ব্লাড ইউরিন সুগার। টেস্ট। আর র্যান্ডম করবেন নাকি? এখন করে না র্যান্ডম? স্যার ওজিটি না, করব, স্যার। সরি স্যার র্যান্ডম করব না। ইউরিন এখন আর করে না, হ্যাঁ ইউরিন টেস্ট এখন করে না। HbA1c স্যার করব। গ্লাইকেটেড হিমোগ্লোবিন, এটা করতেই হবে, এটা ইম্পর্টেন্ট। আমরা সাধারণত ওজিডিটি পুরোটা করি না, ওজিডিটি পুরোটা শুধুমাত্র জেস্টেশনাল ডায়াবেটিসে করা হয়। আদারওয়াইজ ডায়াবেটিসে আমরা ফাস্টিং ব্লাড গ্লুকোজ আফটার 2 hours অফ ইনজেকশন অফ 75 গ্রাম গ্লুকোজ, এই দুটা করি। সাথে আমরা হিমোগ্লোবিন A1c করি। র্যান্ডম এখন খুব একটা ইউজ হয় না। ঠিক আছে, এই
ওইগুলো নিয়ে নেবেন। আচ্ছা, আর এই পেশেন্টের কমপ্লিকেশনস ওগুলা হতে পারে না, যেরকম পেশেন্টের ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, ডায়াবেটিসের কারণে আপনার ইসকেমিক হার্ট ডিজিজ, এগুলো অনেক কিছুই তো হতে পারে। এগুলো কোনো কিছু হলো কিনা এগুলো দেখার জন্য আপনি সিরাম ক্রিয়েটিনিন, তারপরে ইউরিন আরএমই এগুলো করবেন। আর ফাস্টিং লিপিড প্রোফাইলটা করবেন এই জন্য যে টু সি কার্ডিয়াক রিস্ক ফ্যাক্টরস। ডায়াবেটিস ইটসেলফ একটা রিস্ক ফ্যাক্টর, তো যেহেতু পেশেন্টের একটা অলরেডি রিস্ক ফ্যাক্টর আছে, এই জন্য আদার রিস্ক ফ্যাক্টর কিছু আছে কিনা এটা দেখার জন্য একটা লিপিড প্রোফাইল করবেন। বাট এটা কিন্তু ডায়াগনোসিসের জন্য একটারও দরকার নাই। ডায়াগনোসিস আপনার স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে গিয়ে ফাস্টিং ব্লাড গ্লুকোজ 2 hours after 75 গ্রাম গ্লুকোজ অ্যান্ড হিমোগ্লোবিন A1C, তো ওগুলাই আপনার এনাফ। কিন্তু এগুলো নট ডায়াগনস্টিক, বাট এই পেশেন্টের দরকার এই মোমেন্টে, যেহেতু আপনি ডায়াগনোসিস করছেন ডায়াবেটিস, অন্য কমপ্লিকেশনস অথবা অন্যান্য কার্ডিয়াক রিস্ক ফ্যাক্টরস গুলো আছে কিনা সেটা দেখার জন্য। ঠিক আছে, তো এইগুলো আমরা মোটামুটি লিখে ফেলেছি, এগুলো আপনারা পারেন। তো ট্রিটমেন্ট কি? ডায়াবেটিসের ট্রিটমেন্ট হচ্ছে 3D, অর্থাৎ ডায়েট, ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগস। এখন আমাকে বলেন যে হোয়াট ডিসিপ্লিন বলতে কি বোঝাচ্ছেন? ডায়েটটা কেমন হয়? এক্সারসাইজ। এক্সারসাইজ। আর রেগুলার রুটিন করে হাঁটাহাঁটি করতে হবে স্যার 2 ঘন্টা। স্যার ডায়েটটাতে হচ্ছে এটা স্যার হলো লো কার্বোহাইড্রেট ডায়েট carbohydrate, খাবে, low fat, দেন হচ্ছে স্যার অ্যাডিকুয়েট no প্রোটিন sugar. এন্ড হচ্ছে ফ্যাট সোর্স থেকে স্যার এনার্জি নিবে স্যার। আচ্ছা, আপনারা কিটো ডায়েট করবেন না? কিটো ডায়েট না স্যার, না স্যার, আপনারা কার্বোহাইড্রেট বন্ধ করে দিচ্ছেন, বললেন ফ্যাট থেকে নিতে হবে, তাতে কিটো ডায়েটই হয়ে যাচ্ছে। অ্যাডেড সুগার খাওয়া যাবে, আচ্ছা, কার্বোহাইড্রেট। ওকে, প্রথমে বলবেন রিফাইন্ড কার্বোহাইড্রেট শুড বি অ্যাভয়েডেড অ্যাজ ফার অ্যাজ পসিবল। রিফাইন্ড কার্বোহাইড্রেট মানে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অর্থাৎ গ্লুকোজ, সুক্রোজ যেগুলো, হ্যাঁ, ওগুলো বিকজ দে আর র্যাপিডলি অ্যাবজর্বড এন্ড ক্যান রাইজ দ্য ব্লাড প্রেশার শার্পলি। ঠিক আছে, এগুলো শুড বি অ্যাভয়েডেড অ্যাজ ফার অ্যাজ পসিবল। অ্যান্ড ওভারঅল কার্বোহাইড্রেট ডায়েট শুড বি রেস্ট্রিক্টেড। ঠিক আছে, সকালে কি দেই আমরা? সকালে রাতে হচ্ছে 2টা রুটি, আর দুপুরে 2 থেকে 3 চায়ের কাপের ভাত, এতটুকু আমরা কার্বোহাইড্রেট অ্যালাউ করি। এর মাঝখানে অন্যান্য খাবার থাকে কিন্তু কার্বোহাইড্রেট থাকে না। আচ্ছা, ড্রাগস কি কি দেওয়া যেতে পারে ডায়াবেটিস পেশেন্টদের? কি কি ড্রাগস ইউজ করি? একটা নাম বলেন তো, গ্রুপের কমন কয়েকটা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগের নাম বলেন। স্যার হচ্ছে সালফোনাইল ইউরিয়াস, তারপর মেটফর্মিন, দেন হচ্ছে স্যার বাইগোমাইটস। বাইকোয়ানাইট হচ্ছে মেটফরমিন। আচ্ছা, আর সালফোনিল ইউরিয়ার নাম বলেন কোনো? এই টল বিউটামাইটটা কে বললো রে? টল বিউটামাইট কে বললো? হ্যাঁ, প্রলয় শোনেন, আমি আপনার টল বিউটামাইট বলার মাধ্যমে এটা বুঝতে পারলাম যে আপনি আপনার ফেজ 3-তে খুবই ভালো পড়ালেখা করেছেন, এই জন্য আপনি সবগুলো ড্রাগের নাম মনে রেখেছেন। কিন্তু আমরা ফেজ 4 এটা খুব স্ট্রংলি বিশ্বাস করি যে অপ্রয়োজনীয় জ্ঞান মাথার প্রয়োজনীয় জ্ঞানকে ব্যাহত করে। হ্যাঁ, এই জন্য এমন সব ড্রাগের নাম আপনি মনে রাখবেন না যেগুলো পৃথিবীতে নাই। পৃথিবীতে আপনি খুঁজলে পাবেন না, এগুলো আপনি মিউজিয়ামে পাবেন। টলবিউটামাইট আপনি এখন পৃথিবীতে খুঁজলে শুধুমাত্র রেফারেন্স ল্যাবরেটরিতে পৃথিবীতে এই জাতীয় একটি ড্রাগ ছিল এই ঐতিহাসিক স্মারক হিসেবে পাওয়া যেতে পারে। আর টলবিউটামাইট খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, যেগুলো পাওয়া যায় সেগুলোর যে কোনো একটা নাম বলতেন, গ্লিমিপিরাইড, স্যার গ্লাইবেনক্লামাইড, গ্লিপিজেড, গ্লিকাজাইড। গ্লাইবেনক্লামাইড বলেন, গ্লাইবেনক্লামাইড, হ্যাঁ, সবচেয়ে গ্লিবেনক্লামাইড আছে, গ্লিমিপিরাইড আছে, গ্লিক্লাজাইড আছে, যে কোনো একটা নাম আপনি শিখবেন। ঠিক আছে, যে কোনো একটা, ওকে, 2টা শিখতে যাবেন না। এই টলবিউটামাইড, ক্লোরপ্রোপামাইড, এগুলো আপনারা কেন শিখেছিলেন? ফার্মাকোলজিতে জোর করে শিখিয়েছে? এই সোজা উত্তর দেন না, ফার্মাকোলজিতে সবাই পাস করে গেছেন, নাহলে তো ক্লাস করতে আসতেন না। সোজা উত্তর দেন, আমার জানা উচিত। ওনারা যদি এগুলা জোর করে শিখায় তাহলে আপনাদের EM14 ব্যাচকে বাঁচানোর জন্য কিছু একটা আমি করতে চেষ্টা করবো, এই জন্যই বলছি। কারণ সবাই ডক্টর হবে, সবাই ফার্মাকোলজিস্ট স্যার হবে। ওইখানে ওই যে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন করে পড়ানো হয়েছে, তো স্যার ফার্স্ট জেনারেশনের ড্রাগের মধ্যে স্যার তখন টলবিউটামাইডটা ছিল স্যার। শোনেন, আমি আপনাকে একটা কথা বলি, আপনারা সবাই পড়াশোনা ভাগ করে করছেন তো টু বি বলতেই তো ডক্টর। আমাদের মেডিকেল এডুকেশনের সিলেবাসটাও টু মেক ইউ এ ডক্টর। আপনার মানে দাদার দাদার নাম জানার থেকে
আপনার এই মুহূর্তে আপনার ড্রাইভারের নামটা জানা আপনার বেশি জরুরি, ঠিক আছে? তো এইরকমই আর কি জিনিসটা, যে আপনার এত এত ড্রাগের নাম মনে রাখার তো কোনো দরকার নেই, আপনি অল্প যেগুলো কাজে লাগে ড্রাগ সেগুলো ড্রাগ মনে রাখবেন। হ্যাঁ, তারপর সাইড এফেক্ট অনেকগুলো করে পড়েন না আপনারা? অনেক সাইড এফেক্ট পড়েন না? পড়তেন? জি স্যার, তখন পড়তাম স্যার, এখন চেষ্টা করি স্যার ইম্পর্টেন্ট একটা দুটো মনে রাখতে স্যার। রাইট, পড়েন, নাহলে ওই এত তো পড়তেন, জিজ্ঞেস করলে তো অ্যানোরেক্সিয়া নসিয়া ভমিটিং গিয়ে আর কিছু বলতেন না, ওখানে আটকাইতেন। হ্যাঁ, এত কোনো দরকার নেই। এখন বি সিলেক্টিভ, আপনারা ওই নতুন গুলা থেকে গ্লিক্লাজাইড বা গ্লিবেনক্লামাইড, গ্লিমিপিরাইড একটা নাম মনে রাখবেন। আচ্ছা, তারপরে বিগুয়ানাইট তো একটাই আছে, সেটা হচ্ছে আপনার মেটফরমিন। আর কি আছে ড্রাগ? মেটফরমিন গেল, সালফানিল গেল, আর স্যার ওই যে থায়াজোলিডিন নাই। হ্যাঁ, এটা খুব একটা ইউজ হয় না আমাদের দেশে, ব্যান্ড এখন এই মোমেন্টে। ইউএসএ তো পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের দেশে ব্যান্ড। ওটার নাম ডাইপেপটাইডাল পেপটাইডেস 4 ইনহিবিটর। এগুলোকে আমরা এক নামে বলি, একটা নামে বলি, সেটাকে বলি ইনক্রেটিন মাইমেটিক্স। ইনক্রেটিন মাইমেটিক্স, হ্যাঁ, এটার নামটা সহজ। আপনার ডিপিপি V4 ইনহিবিটরস এটা বলার থেকে ইনক্রেটিন মাইমেটিক্স বলাটা সহজ। ওটার নাম বলেন একটা। যে যেটা বলবেন একটাই শিখেন, ঠিক আছে? একজন সাকসা বলবেন, একজন লিনা বলবেন, একজন আপনার বলবেন ভিল্ডাগ্লিপটিন, একজন বলবেন আর কি আছে রে, সিটাগ্লিপটিন। হ্যাঁ, তো সাকসাগ্লিপটিন এখনো পর্যন্ত মানে অ্যাপ্রুভড হয় নাই। সো আপনি একটা যে যেটা বলবেন একটা বলবেন, হ্যাঁ, দুই তিনটা বলতে গিয়ে প্যাচ লাগায়েন না। এর বাইরে নতুন একটা গ্রুপের ড্রাগ আসছে, সেটা কি জানেন? স্যার ওই যে গ্লুকাগন লাইক পেপটাইডেস। না, গ্লুকাগন লাইক পেপটাইডেস না। স্যার ডাউমিন। না, ডাউমিন না। এই আপনি আপনি কি সেফ 3? এই ডাউমিন কে বললো রে? আচ্ছা, ঠিক আছে। স্যার SGLT2 ইনহিবিটর। স্যার আমি আসলে ডাউমিনের জেনারিক নেমটা ভুলে গেছি স্যার, সরি। হ্যাঁ, আচ্ছা, SGL, ইয়েস, এই যে S-GLUT1 ইনহিবিটর। হ্যাঁ, এটা হচ্ছে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 1 ইনহিবিটর, S-GLUT1 ইনহিবিটর। হ্যাঁ, এই ড্রাগটা খুব ইম্পর্টেন্ট, নতুন আসছে, এটা কয়েকদিন পরে এটা এখন খুব ইম্পর্টেন্ট একটা ড্রাগে পরিণত হবে। এখন যেরকম ডায়াবেটিস চিকিৎসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ড্রাগের নাম কি? মেটফরমিন, তাই না? এটা কিছুদিনের মধ্যে মেটফরমিনের কাছাকাছি চলে যাবে, আপনারা নামটা মনে রাখেন। এটা S-GLUT1 ইনহিবিটর, এই যে এই ড্রাগটার নামটা একটু আপনাদের জানা আমার মনে হয় ভালো। হ্যাঁ, যে এই SGLT2 ইনহিবিটর, আই এম সরি, ইটস নট 1, ইটস 2 ইনহিবিটর, এম্পাগোফ্লোজিন, ঠিক আছে? এম্পাগোফ্লোজিন, এই নামটা একটু মনে রাখতে হবে, এই নামটা কঠিন। স্যার হ্যাঁ, এই ড্রাগসটা কি মানে ডাউমিনের থেকে ভালো কাজ করবে? আচ্ছা, আপনি আবার ডাউমিনের মধ্যে আছেন। আচ্ছা, ডাউমিন ড্রাগটা স্যার আজ করতেছি কারণ হচ্ছে স্যার আমার আম্মু ডাউমিন খায়, যদি এরকম হয় তাহলে আমি আমার আম্মুর ডাউমিন চেঞ্জ করে এটা দিয়ে দিব, এই জন্য। না, এই জন্য আপনাকে বলিনি। প্রথমত ডাউমিন হচ্ছে কি একটা সালফোনাইল ইউরিয়া। ডাউমিন সম্ভবত আপনার মা 5 মিলিগ্রামের ডাউমিন খায় মনে হয়, তাই না? হতে পারে স্যার। 5 জি মিলিগ্রাম, 5। হ্যাঁ, জি 5 জি স্যার। হ্যাঁ, জি স্যার। ওটা হচ্ছে গ্লিবেনক্লামাইড। হ্যাঁ, ডাউমিন হচ্ছে সম্ভবত গ্লিবেনক্লামাইড বা গ্লিপিজাইড, এই দুইটার যে কোনো একটা হবে। তো ইফ শি ইজ ফাইন, ইফ দ্য কন্ট্রোল ইজ ফেয়ার উইথ ইয়োর ড্রাগ সালফোনাইল ইউরিয়া, আচ্ছা ইউ শুড কন্টিনিউ উইথ, আচ্ছা, বিকজ তখন চেঞ্জ করবে। হ্যাঁ, যদি এটা কাজ না করে তাইলে আপনি তখন ওই দামিটাতে যাবেন। আপনার ডাউমিন বুঝতে পারছি। 5 টাকায় পাওয়া যায়, এটার দাম হচ্ছে 25 টাকা। কোনো দরকার নাই, আচ্ছা আচ্ছা এটা রিজার্ভ ড্রাগ আচ্ছা হিসেবে রাখেন। বাট ইটস এ ভেরি আচ্ছা গুড ড্রাগ। ইউকে তে এখন যেসব ট্রায়াল হচ্ছে, এগুলো এখন পরীক্ষার আগে মাথায় নিয়ে না, যা শুনে মাথা থেকে হ্যাঁ, জি স্যার। ইউকে তে যেসব ট্রায়াল হয়েছে, ওরা এখন বলেছে যে মেটফরমিন যেরকম শুধু ব্লাড গ্লুকোজই কমায় না, সে কার্ডিও প্রোটেকশনের জন্য আর যা যা করা দরকার, লিপিড প্রোফাইলকে ভালো করে, লিভার থেকে ফ্যাট সরায়, স্ট্রোক প্রিভেন্ট করে, এমআই প্রিভেন্ট করে, অন্যান্য মেকানিজমে ইভেন তারা সাইটোপ্রোটেক্টিভ রোল আছে। এরকম না, এই SGLT ইনহিবিটরেরও এই টাইপের জিনিস একটার পর একটা বেরোচ্ছে, যেটা ব্লাড গ্লুকোজ কমায়, দ্যাটস গুড। বাট এটার বাইরে এ কিন্তু খুব ভালো একটা ব্যাপার, সেটা হচ্ছে সে ওভারঅল সে আপনার কার্ডিয়াক ডেথ অনেক কমায় দেয়, বুঝতে পারছেন? এই জন্য এই ড্রাগটা খুব ভালো, সামনে ভালো আসবে। আপনারা এই পরীক্ষায় নাম কঠিন মনে হইলে আর বললেন না, আপনারা এই তিনটার মধ্যেই থাকেন, আমরা খুব খুশিতে খুশিতে আপনাদের পাস দিয়ে অনার্স দিয়ে দিব। এটা বলতে গিয়ে নাম ভুল করে ফেল করে এসেন না, হ্যাঁ, এই তিনটাতে থাকেন।
স্যার জি স্যার এমনি একটা কোশ্চেন মাথার মধ্যে আসছিল, সেটা বলেন। হচ্ছে কি এমন কি ড্রাগ আছে যে এটা কম্বিনেশন, যেমন হচ্ছে লিনাগ্লিপটিন বা মেটফর্মিন একসাথে কম্বিনেশনে আছে? হ্যাঁ, সবগুলো কম্বিনেশনে আছে। আপনার সালফোনিলুরিয়ার সাথে মেটফর্মিন কম্বিনেশন আছে, লিনাগ্লিপটিন না অন্য যত রকম গ্লিপটিন আছে সবগুলোর সাথে কম্বিনেশন আছে, ঠিক আছে। তো এই জন্যই আমি বলছিলাম যে কম্বিনেশন অনেক রকমই পাওয়া যায়। এই সালফোনিলুরিয়ার সাথে যেমন আপনার এই গ্লিমেপিরাইডের সাথে মেটফর্মিন কম্বিনেশন পাওয়া যায়, লিনাগ্লিপটিন মেটফর্মিন কম্বিনেশন পাওয়া যায়, সিটাগ্লিপটিন মেটফর্মিন কম্বিনেশন পাওয়া যায়, ইভেন ভিল্ডাগ্লিপটিন মেটফর্মিন কম্বিনেশন পাওয়া যায়। তো কম্বিনেশন ইজ দেয়ার, বাট কম্বিনেশন থাকা মানে যে আপনার অরিজিনাল ড্রাগগুলা আপনি ভুলে যাবেন এরকম না। আপনার আন্ডারগ্রেডে কম্বিনেশন আলাদা করে জানা দরকার নেই, এই ড্রাগ ইউজ হয়। এখন আপনি যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন ওই সময় আপনি জানেন যে এই পেশেন্টের গ্লিমিপিরাইড পাচ্ছিল, আমি মেটফর্মিন অ্যাড করতে চাই। সো আপনি তখন মেটফর্মিন অ্যাড না করে যে ড্রাগটা দুটা কম্বাইন দেয়া আছে ওইটাতে ট্রান্সফার করে গেলেন। তো এটা অনেক পরের চিন্তা ভাবনা। হ্যাঁ, আমাদের তো চিন্তা এখন আপাতত ফাইনাল পার হওয়া, সো আমরা এগুলো নিয়ে পরে ডিসকাস করব, ঠিক আছে। ওকে, সো একটা ডায়াবেটিস পেশেন্টের কি কি কমপ্লিকেশনস হতে পারে, কি কি অ্যাকিউট কমপ্লিকেশনস হয় সেটা আমাকে বলেন। যে কমপ্লিকেশনটা খুব খারাপ অবস্থা। স্যার হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, ডায়াবেটিক হ্যাঁ কিটোএসিডোসিস, হাইপারঅসমোলার নন কিটোটিক ডায়াবেটিক কোমা। হ্যাঁ ল্যাকটিক অ্যাসিডোসিস। আচ্ছা, একটা মিনিট দাঁড়ান, হ্যাঁ একটা সেকেন্ড। এই আপনাদের কি হয়েছে? হ্যাঁ, কি কি হতে পারে বলেন তো? স্যার হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, ডায়াবেটিক কিটোএসিডোসিস, হাইপারঅসমোলার হাইপারগ্লাইসেমিক কোমা, ল্যাকটিক অ্যাসিডোসিস। হ্যাঁ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, আচ্ছা, গ্লুকোমা। অ্যাকিউট অ্যাকিউট কোনগুলো? আর এটা দেখি সৌরভ, আরে কি অবস্থা, এক মিনিট আপনার এদিকে আসছেন নাকি ঘুরতে? ও, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বসে। আমি দেখছি, চিনতে পারিনি, চিন্তা করছি কারা কারা এখানে থাকছে। আমরা বললাম যে হ্যাঁ। তো এখন অ্যাকিউট কোনগুলো হতে পারে কমপ্লিকেশনস বলেন তো? হোয়াট কুড বি দ্য অ্যাকিউট কমপ্লিকেশনস? হাইপোগ্লাইসেমিয়া, নেফ্রোপ্যাথি, রেটিনোপ্যাথি, Hypoglycemia complications, sir. Hypoglycemia. সরি, ইয়েস, সবচেয়ে কমন হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। হ্যাঁ, সাধারণত কখন হয় হাইপোগ্লাইসেমিয়াটা? কখন হয়? ইফ স্যার পেশেন্ট যখন yes, if there is a missed meal or if there is a very high dose of insulin, তাহলে কিন্তু আপনার এটা হতে পারে। সাধারণত সালফোনাইল ইউরিয়া অথবা ইনসুলিন যারা ইউজ করে তাদের এটা হয়, এগুলো যারা ইউজ করে তাদের সেটা হয় না। হ্যাঁ, হাইপোগ্লাইসেমিয়া হলে আপনি কিভাবে বুঝবেন এটা হাইপোগ্লাইসেমিয়া? বোঝার উপায় কি আপনার কাছে? স্যার ওই যে হঠাৎ করে শরীর প্রচন্ড, মানে পেশেন্ট বলবে আমার ঘাম দিচ্ছে, শরীর বলবে আমার কাঁপতেছে, আমার শরীরটা খুব ঠান্ডা হয়ে আসবে, ওকে, এরকম আর কি স্যার। আচ্ছা, এটা খুব সহজ হচ্ছে কি, পেশেন্টের ইউজুয়ালি যেটা হয় কতগুলো ক্লাসিক্যাল সিমটমস হয়, লাইক সিভিয়ার জেনারেলাইজড উইকনেস, এক্সেসিভ সোয়েটিং, প্যালপিটেশন, ব্লারিং অফ ভিশন এবং হেডেক। এই জিনিসগুলো একসাথে হয়। যখন একসাথে হয় তখন পেশেন্ট এবং আলটিমেটলি পেশেন্ট আস্তে আস্তে ড্রাউজি হয়ে আনকনশিয়াস হয়ে যায়। দিস ইজ কল্ড হাইপোগ্লাইসেমিয়া। যখন হবে তখনই আপনি ব্লাড গ্লুকোজ মাপবেন এবং পেশেন্টকে সঙ্গে সঙ্গে গ্লুকোজটা রিপ্লেনিশ করবেন। অর্থাৎ পেশেন্ট যদি কনশিয়াস থাকে তাকে মুখে চিনি খেতে দিবেন, আর পেশেন্ট যদি আনকনশিয়াস থাকে তাহলে পেশেন্টকে ইন্ট্রাভেনাস ডেক্সট্রোজ দিবেন, ইন্ট্রাভেনাস ডেক্সট্রোজ ইন অ্যাকোয়া দিবেন। 25% পাওয়া যায় এটা, অল্প কিছু 25 to 100 ml দিলেই পেশেন্ট মোটামুটি ঠিক হয়ে যায়। তো পেশেন্ট যদি 25% গ্লুকোজ ইন্ট্রাভেনাস দেওয়ার পরেও তার হাইপোগ্লাইসেমিয়া কারেক্ট না হয়, সেই ক্ষেত্রে আমরা ইন্ট্রামাসকুলার গ্লুকাগন দিতে পারি। হ্যাঁ, তো ট্রিটমেন্টটা খুবই সোজা, যে আপনার এই জিনিসগুলো থাকে: সোয়েটিং, প্যালপিটেশন, ট্রেমর, হাঙ্গার, impaired consciousness, oral glucose if patient conscious, IV glucose if unconscious, and IM glucagon if refractory case। এই লাইনটা মনে রাখলেই আপনাদের হবে। আচ্ছা, ডায়াবেটিক কিটোএসিডোসিস কিভাবে বুঝবেন? দেখেন, ডায়াবেটিক কিটোএসিডোসিসের সাইন সিম্পটমস হচ্ছে ড্রাউজিনেস, কিটোন ব্রেথ, ইয়েস, অ্যাসিটোন ব্রেথ, এবং অ্যাবডোমিনাল পেইন,
ডিহাইড্রেশন এবং কুসমোলস ব্রিদিং বলে থাকে, সাথে একটা অ্যাসিটন ব্রেথ থাকে, অর্থাৎ খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোয়, সুন্দর মিষ্টি একটা একটু অ্যালকোহলের মতো মিষ্টি গন্ধ বেরোয় আর কি, ঠিক আছে। আর কসমোলস ব্রিথ মানে হচ্ছে ভেরি র্যাপিড অ্যান্ড, এই কাসমল ব্রিথটা কেমন কেউ একজন বাংলায় বলেন তো, এবার আমি ধরেছি। হাউ ডাজ ইট লুক, কাসমলস ব্রিদিং কেমন হয় দেখতে? স্যার হচ্ছে পেশেন্টের ইন্সপিরেটরি ফেস স্যার অনেক বেশি থাকবে, মানে শ্বাস বেশি নেবে কিন্তু ছাড়বে কম স্যার। তাহলে তো লাংস ফেটে যাওয়ার কথা রে, যদি খালি নিতেই থাকে আর কম ছাড়তে থাকে তাহলে লাংস তো ফুলতে থাকবে। স্যার এয়ার হাঙ্গার বেশি থাকবে, মানে শ্বাস নিতেই থাকবে কিন্তু সে তার মনে হবে যে সে স্যাটিসফাইড না, মানে আচ্ছা রাইট, সে স্যাটিসফাইড না, কিন্তু আমি সোজাসুজি বলি, ব্রেথটা কি ডিপ ব্রেথ না শ্যালো? শ্যালো ব্রেথ, ডিপ ব্রেথ, ডিপ স্যার এন্ড ডিপ এন্ড র্যাপিড স্যার। ডিপ ব্রেথ থাকবে স্যার। কারা 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 শ্যালোর পক্ষে, তারা দু একজন নাম বলেন। শ্যালো ব্রেথ। শ্যালো ব্রেথ। আচ্ছা শ্যালো কারা কারা বললেন? একজন বললেন প্রণয় কি শ্যালো বললেন? জি স্যার শ্যালো। হ্যাঁ, আর আর কে কে শ্যালো বললেন? স্যার দীপ্তি শ্যালো। আর আর একটু না বলেন না, আমি কি আপনাদের গুলি করছি নাকি? এত ভয় পান কেন? আচ্ছা, আর বাকিরা সবাই ডিপের পক্ষে? জি স্যার আমি ডিপ স্যার। জি স্যার আমি ডিপের ডিপ এন্ড র্যাপিড ব্রেথ স্যার। ইয়েস, দ্য থিং ইজ ইট ইজ ডিপ। এটা আপনার শ্যালো হওয়ার কোনো কারণ নাই, এইটা একটা শব্দ ডেভিডসন এবং হাচিসনে আছে স্যালো, ইটস নট শ্যালো, স্যালো। হ্যাঁ, তো স্যালো শব্দটার অর্থ হচ্ছে গিয়ে খুব তাড়াহুড়া করে করা, বাট ইট ডাজ নট মিন এটা শ্যালো। এটা ভুলে অনেকে শ্যালো বলে ফেলে, খেয়াল করবেন এটা অলওয়েজ ভেরি ডিপ ব্রেথ। হ্যাঁ, এটা কাসমলস ব্রিথ। আমি একটু স্পেলিংটা ঠিক করে দেই, এখানে অ্যাপোস্ট্রফি এসটা আসলে এর আগে একটা ই পড়ে গেছে। সো ইট ইজ এ ভেরি ডিপ অ্যান্ড র্যাপিড ব্রিদিং, ঠিক আছে, অনেকটা জিকিরের মতো। হ্যাঁ, ডিপ অ্যান্ড র্যাপিড ব্রিদিং। এটা কেন করা হয়? যে পেশেন্টের শরীরে অ্যাসিড জমে গেছে, কিটো অ্যাসিড, তাড়াতাড়ি ব্রিথ করে শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়া হয়। যখন কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়া হয় তখন আপনার এই ডিপ ব্রিদিংটা হয় আর কি। তখন কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বেরিয়ে গেলে ব্লাডের অ্যাসিডিটি কমে যাবে। এই উদ্দেশ্যে এটা ইট ইজ এ কম্পেনসেশন ফর দ্য মেটাবলিক অ্যাসিডোসিস। তো কিভাবে ট্রিট করবেন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস? কিভাবে ট্রিট করবেন এই যে পয়েন্টগুলো খেয়াল করেন, বইয়ে অনেক কঠিন দেয়া, আপনারা এই কয়টা লাইন মনে রাখেন জাস্ট। আইভি ফ্লুইড, শর্ট অ্যাক্টিং ইনসুলিন, আইভি পটাশিয়াম, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, জাস্ট এই কথাগুলো মনে রাখেন, ফাইন এনাফ। তো আইভি ফ্লুইড বলার পরে এর পিছন দিয়ে যদি কোশ্চেন আসে কতটুকু ফ্লুইড লাগে, তখন বলবেন ইউজুয়ালি 6 লিটার লাগে, 3 লিটার নর্মাল স্যালাইন, নেক্সট 5 লিটার আর 3 লিটার ডেক্সট্রোজিন অ্যাকোয়া। ইনসুলিন কিভাবে দেয়? প্রেফারেবলি ইনফিউশন পাম্প দিয়ে দেয়, যদি ইনফিউশন পাম্প না থাকে তাহলে ইন্ট্রামাসকুলার দেওয়া যেতে পারে। এই ডোজ মনে রাখতে গেলে আপনার এটা অনেক কঠিন হয়ে যাবে, কোনো দরকার নাই, রিটেনে কোনোদিনই ডোজ আসে না, ওরালে অত সময় থাকে না ডোজ শোনার মতো। আপনি যে এই 4টা জিনিসের নাম জানেন এটা বলতে পারলেই এক্সামিনার অনেক বেশি খুশি হয়, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের শেষ হয়ে গেল আজকের লেকচার। অল দ্য বেস্ট। সো বিফোর লিভিং ফর টুডে আই ওয়ান্ট টু আস্ক ইউ, আজকের মানে কোনো কোয়েরি আছে কিনা? আর সুলতান, আমার মনে হয় হ্যাঁ একটা কোয়েরি নিয়ে নেই। সেকেন্ড টার্মে আমাকে আপনি মিনিমাম 3 দিন ক্লাস দিবেন ফর ওরাল এক্সাম, ঠিক আছে? ওরাল এক্সাম আমি কোশ্চেনগুলো এবার দেখেছি, মোটামুটি এখানে কি স্টাইলে হয় এগুলো নিয়ে ক্লাস নিয়ে অ্যান্সার ঠিক করে দিতে হবে ওদের, বুঝতে পারছেন? সেকেন্ড টার্মে যেন থাকে, এবং এটা আপনি বলবেন আমি চাইছি। জি বলেন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, মানে এই টপিকের বাইরে স্যার, ওই কিটোসিডোসিস যেহেতু আসছে স্যার, আচ্ছা বলেন। মানে অ্যাসিড বেস ডিস্টারবেন্স আছে না স্যার? হ্যাঁ। তো ওইখানে স্যার এই যে এবিজি ইন্টারপ্রিটেশন যে স্যার, জি ওইখানে স্যার এই যে আমরা যদি মানে পার্শিয়ালি কম্পেনসেটেড বা ফুল কম্পেনসেটেড যে আচ্ছা, আমি আপনাদের একটা কথা বলি, এটা সবার জন্য এবিজি। আমি জি বলে স্যার। রাখছি, এমবিবিএস পাশ করার আগে কম্পেনসেশন শব্দটা ভুলে যান, ঠিক আছে? আপনারা কম্পেনসেশন পড়তে গেলে প্যাচ লাগবেই। আপনারা শুধু মনে রাখেন কম্পেনসেশন হওয়ার আগে কি সিনারিও হয়, অর্থাৎ পিএইচ নরমাল কম না বেশি, পিএইচ বেশি মানে অ্যালকালোসিস, পিএইচ কম মানে অ্যাসিডোসিস। এরপরে দেখবেন সমস্যাটা কি কার্বন ডাইঅক্সাইডে না বাইকার্বনেটে,
কার্বন ডাইঅক্সাইডের সমস্যা হলে এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস অর অ্যালকালোসিস, বাইকার্বনের সমস্যা হলে এটা মেটাবলিক অ্যাসিডোসিস অর অ্যালকালোসিস। কোনো কম্পেনসেশনে গিয়ে মিক্সচার করতে যাবেন না, একদম প্যাচ লেগে ভর্তি হয়ে যাবে। এমবিবিএস পাস করেন, আমি আপনাদের দায়িত্ব নিয়ে যাবতীয় কম্পেনসেশন শিখাই দিব। আপাতত নো কম্পেনসেশন, অনলি প্রাইমারি অবস্থাটা শিখেন। এই জিনিস করতে গিয়ে প্রচুর লোকজন পরীক্ষার হলে প্যাচ লাগিয়ে শহীদ হয়ে আসছেন, ইতিহাস সাক্ষী। এই কাজ করতে যায় না এমবিবিএস এর আগে, ঠিক আছে? পরীক্ষা শেষ হোক তারপরে। Yes. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ।